কিন্তু যেদিন বিডিআর মিউটিনি হয় সেদিন আমি বাস্তবে আমার বাস্তব সাক্ষী বলি, কারণ আমার বাসা যেটি সেটি হলো ঢাকা কলেজের গলির একদম শেষ মাথায় বিডিআর এর যেটা ওয়ালের সঙ্গে, বিডিআর এর লেকের পাড়ে। তো কাজেই বিডিআর এর সেদিন যে ঘটনা ঘটেছিল আমি এবং আমার পরিবার সেটা পরিপূর্ণভাবে দেখেছি। এক দুদিন হলো, দ্বিতীয়ত হলো যে ওই দিন নতুন সংসদ সদস্যদের একটা সেমিনার চলছিল, সেটা যাকে বলা হয় বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে, চীনমৈত্রী যেটা হল সেখানে। তো সেখানে আমরা প্রথম জানতে পারি, আমাকে ইকবালুর রহিম উনি বলেন যে এরকম বিডিআর মিউটিনি হচ্ছে, সম্ভবত ক্ষমতা থাকবে না। তো এই ঘটনার পরে আমি সবাইকে বললাম, ওখানে যারা তরুণ ছিল, যেখানে বসে থেকে লাভ নেই, আমরা চলে যাই এখান থেকে, প্রধানমন্ত্রী ওখানে যাই। তো আমার যতটা মনে পড়ে ৩-৪টা গাড়িতে করে আমি, নসরুল হামিদ বিপু, তারপরে শেষে তহিদ মুরাদ জং, মাহবুবা আরা গিনি, এরপর নেত্রকোনাতে মুস্তাক হোসেন রুহি, এই কয়জন মানুষ এবং সম্ভবত পাবনার প্রিন্সও ছিল, এই কয়জন মানুষ আমরা চলে আসলাম। এবং এত আমরা ব্যতিব্যস্ত ছিলাম যে কে কার গাড়িতে চড়েছি তো মনে নাই, আমি বিপুল গাড়িতে চড়ে বসলাম। যাই হোক, আমরা সবাই প্রধানমন্ত্রীর যে এখন যমুনা যেটা রয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা থাকেন, সেখানে আসলাম এবং দেখলাম যে প্রধানমন্ত্রী উপরে, তখন সম্ভবত সকাল 10:30 বা 11টা বাজে। এবং নিচতলাতে একমাত্র যে মাহবুল আলম শাকিল ছিলেন, যিনি প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব, তিনি, এসএসএফ এর কয়েকজন কর্মকর্তা, এবং তাও মেজর বা লেফটেন্যান্ট কর্নেলের কর্মকর্তা আছেন, আর প্রধানমন্ত্রী দোতলাতে, পুরো বাসা খালি। এরপর আমরা যেটা জানলাম যে এই ঘটনা যখন ঘটেছে এর ইতিমধ্যেই বেশিরভাগ মন্ত্রীপাড়া ছেড়ে পালিয়ে চলে গেছেন। তো পালিয়ে চলে যাওয়ার পর এখন কখন কি হবে, কোথায় কি হবে আমরা বুঝতেছি না। প্রধানমন্ত্রীর উপরে খবরও পাঠাতে পারছি না, তিনিও আসছেন না, আমরাও নিচে বসে আছি যে ক্ষমতা বোধহয় শেষ। যাই হোক, এরপরে 3টার দিকে, বিকাল 3টার দিকে 3 বাহিনী প্রধান এসলেন, 3টা না, ঠিক সম্ভবত 2টো বা 2:30টার দিকে, মইনুল আহমেদ সহ আর বাকি দুজন তারা আসলেন। এরপর আরো 2-4জন মন্ত্রী এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন এলেন। তো এরা আমাদেরকে, প্রধানমন্ত্রী বললেন যে তোমরা চলে যাও, আমরা এদের সঙ্গে বৈঠকে বসি। তো প্রধানমন্ত্রী নির্দেশে সারা খাতুন বা অন্য যারা বিডিআর এর মধ্যে গেলেন, কিন্তু তার আগেই দেখলাম যে একেবারে বেশি উৎসাহী হয়ে মুস্তাক হোসেন রুহি তারুণ্যে যে না, সে এবং মাহবুবা গিনি, তারা দুজনেই দুটো সাদা পতাকা নিয়ে এই বিডিআর মধ্যে ঝুঁকে নিয়ে। এবং সোহেল তাসলিম বাংলাদেশে ছিলেন না, যদি থাকতেন তিনি কিন্তু সেখানে আসতেন। আমি এই ঘটনাই সেখানে বলতে চাচ্ছি। এখন সোহেল তাসকে নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে যে তিনি বিডিআর কিলিং এর সাথে জড়িত, তারপর জড়িত, মুখ জড়িত, জাহাঙ্গীর কবির নানক জড়িত। এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষ, এগুলোর সাথে অনেক কিছু দেশি বিদেশি বিষয় জড়িত আছে, যেগুলো হয়তো আমাদের এখনকার অনেকের মস্তিষ্কে ঢুকবে না। এর সঙ্গে অনেক মিলিটারি প্ল্যান আছে। যদি ভারতের চক্রান্ত থাকে, যদি না ভারতের চক্রান্ত অবশ্যই এখানে আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, তাহলে সেই ঘটনাগুলো যেভাবে ঘটানো হয়েছে সেটা আমাদের মতো সাধারণ যারা পলিটিক্যাল অ্যানালিস্ট, তাদের পক্ষে এটা আন্দাজ করাই সম্ভব নয়। তো এই যে সরকারের যে পট পরিবর্তন, আওয়ামী লীগের যে পতন, এরপরে যখন বারবার বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে সোহেল তাজকে টার্গেট করে কথা বলা হচ্ছে, তখন সোহেল তাজ অনেকগুলো খোলামেলা কথাবার্তা বলছেন, তারপর রেসপন্ড করছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন, শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে কথা বলছেন। এগুলো আলটিমেটলি তিনি যে ভয় পেয়েছেন বা তিনি যে দুর্বলতা প্রকাশ করছেন, এটি প্রমাণিত হচ্ছে। এবং তার যারা সমালোচক, তারা কিন্তু সবসময় সমালোচনা করবে। এখানে একটা বিষয় হলো যে আপনাকে যদি কেউ গালি দেয় বা আপনার কেউ সমালোচনা করে বা আপনাকে টার্গেট করে, ফার্স্ট থিং হলো অ্যাভয়েড ইট। কোনো অবস্থাতেই এটা রেসপন্ড করা যাবে না। এটা ওই সেই উইনস্টন চার্চিলের সে বক্তব্যের মতো যে কোনো অবস্থাতে রাস্তার যারা বার্কিং ডগ, রাস্তায় যারা ঘেউ ঘেউ করে, তাদের সেই ঘেউ ঘেউয়ের সঙ্গে কণ্ঠ মিলানো যাবে না, তাকানো যাবে না। তবে হ্যাঁ, যদি কেউ আপনার ঘাড়ের উপরে সে লাফিয়ে পড়ে একেবারে আক্রমণ করে বসে, তখন আপনি সেটা প্রতিহত করবেন, এটা ইউর রাইট। কিন্তু কারো অভিযোগ, যে অভিযোগের সঙ্গে আপনি আদৌ জড়িত নন, কারো মিথ্যা অভিযোগ যার সঙ্গে আপনি আদৌ জড়িত নন, কারো উদ্দেশ্য প্রণীত অভিযোগ, এই সমস্ত বিষয় একেবারে কোনো অবস্থাতেই এদিকে তাকানো যাবে না। এটি হলো চিরায়ত একটি সত্য কথা। তো সেখানে যেহেতু এখন তাজউদ্দিন সাহেবের যে পরিবার, আপনি চিন্তা করেন, তাদের ঐতিহ্য আছে, কিন্তু ওনারা কিন্তু কখনোই টাকা পয়সা রোজগার করেননি। একবার মানে সোহেল তাজ খুব আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, ভাই আমি পরিশ্রম করতে পারবো, আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। মানে বিভিন্ন ফেসবুক লাইভে যে সকল কথাবার্তা হয়, একবার তিনি বলছিলেন যে একবার লোকজন তাকে বলার চেষ্টা করেছিল যে আপনি কত টাকা দিয়েছেন, তুমি বলছেন ভাই আমি তো টাকা রোজগার করি নাই, আমি টাকা দেবো কোত্থেকে। তো ওনাদের আসলে এখনো পরিশ্রম করে সংসার চালাতে হয়।
এবং আমেরিকাতে পরিশ্রম অনেক বেশি। বাংলাদেশে তিনি টুকটাক কাজকর্ম করে থাকার চেষ্টা করছেন, বাংলাদেশে থাকার চেষ্টা করছেন। তাদের ওইরকম সালমান এফ রহমান বা অন্য কোনো দুর্নীতিবাজদের মতো তাদের কিন্তু কোনো টাকা পয়সা নাই, তাদেরকে বাংলাদেশে থাকতে হবে। দ্বিতীয়ত হলো যে সবারই একটা আত্মীয় স্বজন থাকে, যেমন আমরা দেখি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, মানে আমরা যে যত বড় বড় মানুষকে দেখি প্রায় তারা কিন্তু সবাই নিঃসঙ্গ, এবং তাদের অনেক অনুসারী থাকে কিন্তু বন্ধু থাকে না। তো সেই দিক থেকে উনি যে আছেন তার অনেক নেম আছে, ফেম আছে, কিন্তু বন্ধু নেই। ফলে এই যে আমরা বিভিন্ন সময় তাকে নিয়ে যে নেতিবাচক আলোচনা করি, অভিযোগ করি, এটি এই মানুষটির মন এবং মননে যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে, এটি তাকে অস্থির করে তোলে এবং তারই প্রেক্ষিতে তিনি কিন্তু অনেকগুলো কথাবার্তা বলছেন। তো এই জন্যই মূলত আমার এই ভিডিওটি করা, সেটি হলো যে আপনি স্থির থাকুন, আপনি স্থির থাকুন এবং আপনার পিতাকে স্মরণ করুন। আপনার পিতার সঙ্গে বঙ্গবন্ধুর কোনো বিরোধ ছিল না, কিন্তু প্রাসাদ ষড়যন্ত্রের কারণে, তাপসের বাবা শেখ মুনি, খন্দকার মুশতাকের কারণে এবং অন্যান্য কারণে বঙ্গবন্ধু তাকে বাদ দিতে বাধ্য হন। এটা হলো বাস্তব। আর যেটি সবাই মনে করে সেটি হলো তাজউদ্দিন সাহেবকে কেন্দ্র করে একটা মিথ তৈরি হয়েছিল যে তিনি অনেক যোগ্যতম, তার নেতৃত্বে এই দল প্রতিষ্ঠিত, মানে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে ইত্যাদি ইত্যাদি, বঙ্গবন্ধু পালিয়ে গেছেন। এই সকল কথাবার্তা যখন প্রচার হচ্ছিল তখন বঙ্গবন্ধুর মধ্যে হয়তো কোনো রকম একটা ইগোইস্টিক বিষয় চলে আসতে পারে, যে কারণে তাজউদ্দিন সাহেব কিন্তু মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়েছিলেন। কিন্তু তিনি যতদিন জীবিত ছিলেন, একদম মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত, তিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা উহ শব্দ বা একটা টু শব্দ করেনি। আমি একজন খুব বিখ্যাত লোকের কাছে একটা বক্তব্য শুনেছি যে একেবারে ৭৫ আগস্টের ঘটনার মাস ২ আগে তিনি কোনো কারণে দিল্লি যাচ্ছিলেন তাজউদ্দিন সাহেব। তখন একান্ত আলোচনায় আওয়ামী লীগের খুব বড় একজন নেতাকে তিনি বলেছিলেন যে দেখো, তোমাদের নেতা, আমাদের নেতা যে কর্মকাণ্ড করছেন, তো তিনিও বাঁচবেন না, আমাদেরকেও কিন্তু বাঁচতে দেবেন না। এখন শেখ হাসিনা যে কর্মকাণ্ড তিনি করেছেন, এটা কিন্তু এখন আওয়ামী লীগের সবাইকে বিপদে ফেলেছে, এতে কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই, সবার মনেই আতঙ্ক, ভয়, অস্থিরতা বাসা বেঁধেছে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের কত কোটি লোক আছে, সবার মধ্যে কিন্তু এই অনিশ্চয়তা। তো জনাব সোহেল তাজ তিনিও এর বাইরে নন, কিন্তু এই জিনিসটা সামাল দেওয়ার মধ্যেই তো তার নেতৃত্ব। সেখানে প্রধানমন্ত্রীর পরিবারতন্ত্র, তার দুর্নীতি নিয়ে তিনি যত কথা বলবেন ততই লোকজন তার দুর্বলতা খুঁজে বেড়াবে। তার জন্য সবচেয়ে উত্তম হতো যে তিনি যদি ক্ষমতায় থাকতে ঠিক তার বোন যেভাবে বলেছিলেন, যে বই লিখে নেতা এবং পিতা, তো নেতা এবং পিতার বইতে তিনি অনেকগুলো খোলামেলা কথাবার্তা বলেছেন, একদম বাপের বেটির মতো। তো তাজউদ্দিন সাহেবের ছেলে হিসেবে তিনিও কিন্তু আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময় যদি এই কথাগুলো বলতেন, এমনকি তিনি যদি জেলে যেতেন, আমার মতো জেলে যেতেন, তিনি যদি সালমান এফ রহমানদের মতো লোকদের দ্বারা নির্যাতিত হতেন, তাহলে তার সম্মান বাড়তো, মর্যাদা বাড়তো। এবং যেহেতু তার একটা নেম আছে, ফেম আছে, তো এই সময়টিতে আমরা তাকে নিয়ে অনেক কিছু করতে পারতাম, যেহেতু সেই সময় তিনি সেই কাজটি করেননি। এখন এই কথাগুলো বললে সব মিলিয়ে কোনো পক্ষের লাভবান হবে না, শুধুমাত্র তার যারা শত্রু তারাই লাভবান হবে। আশা করি জনাব সোহেল তাজ বিষয়টি বিবেচনা করবেন। তো সোহেল তাজ সাহেব যখন পদত্যাগ করলেন, এরপর থেকে বলতে গেলে রাজনীতি বিমুখ, এবং তাকে কখনই আমার মনে হয়নি যে তিনি রাজনীতির প্রতি লোভাতুর, সংসদ সদস্য হতে চান, পুনরায় মন্ত্রী হতে চান, কিংবা যে কোনো ফর্মে ক্ষমতা পেতে চান, এটা ব্যক্তিগতভাবে কখনই মনে হয়নি। এবং আমি দৃঢ়তার সাথেই আমার কাছে মনে হয় যে তিনি স্বাধীন থাকতে চান, নির্ঝঞ্ঝাট থাকতে চান, এবং দেশের প্রয়োজনে রাজনীতি ছাড়াও যে অন্যভাবে কাজ করা যায়, ঠিক ওইরকম স্বেচ্ছাসেবী জাতীয় কিছু একটা যদি করার সুযোগ তার আসে, সেটা তিনি করবেন, তার কথাবার্তা মনে হয়েছে। তো এরই মধ্যে যেটা হলো, বিডিআর এর যে হত্যাকাণ্ড, ওই সময়টা তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, দায়িত্বে ছিলেন, এবং আমাদের সামাজিক মাধ্যমে নানাভাবে তাকে ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত করা হয়। এবং তিনি এখন বলছেন যে ওই সময়টাতে তিনি বাংলাদেশে ছিলেন না। এটা কাউকে বিশ্বাস তিনি করাতে পারছেন না। এর কারণ হলো বেশিরভাগ মানুষ গুজবের মধ্যে, যাকে বলা হয়, থাকতে পছন্দ করেন, গুজব বিশ্বাস করতে পছন্দ করেন, আর গুজব নিয়ে আলোচনা করতে পছন্দ করেন।